আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 গণিত দশম শ্রেণী, যেটা তোমাদেরকে স্কুলে দেওয়া হয়েছে। দেখো আজকে আমরা পার্ট 1টা করছি। এখানে দেখো প্রথমে বলে দিয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, এগুলো আমরা একে একে করব। তাহলে প্রথমে যাওয়া যাক প্রথমের অঙ্কটাতে। দেখো এখানে প্রথমের অঙ্কটা কি বলেছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c দ্যাট ইজ ইকুয়াল টু 0, a b c বাস্তব, a নট ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। দেখো এখানে আমাদের এটা একটা দ্বিঘাত সমীকরণ, এবং দ্বিঘাত সমীকরণে আমরা সিধরাচার্যের যে ফর্মুলা জানি, সেখানে কি হয়, x সমান হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তো এই ভিতরে যে রুটের মধ্যে থাকে এটাকে বলা হয় নিরূপক। এই নিরূপকটা যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু দুটো বীজই সমান হয়ে যায়। তাহলে বীজদ্বয় সমান হওয়ার শর্তটা কী হচ্ছে, এই বি স্কোয়ার মাইনাস 4ac যেটাকে নিরূপক বলা হয়, সেটার মানটা কিন্তু 0 হবে। তাহলে সেটাই আমরা লিখেছি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব এবং a নট ইকুয়াল টু 0। এর বীজদ্বয় সমান হবে যদি নিরূপক দ্যাট ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ কি বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, তাহলে কিন্তু এই দ্বিঘাত সমীকরণটার বীজগুলো সমান হবে। এরপর আমরা পরের দাগের অঙ্কতে যাব। দেখো পরের দাগে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। একটা বলেছে জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেন্টিমিটার, একটা ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? আমরা প্রথমে একটা বৃত্ত এঁকেছি, বৃত্ত যেহেতু বলেছে তাহলে আবার একটা জ্যা এঁকেছি, যেটা ধরে দিচ্ছি 12 সেন্টিমিটার, এবং জ্যায়ের উপরে এটা হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, সেটা হচ্ছে ওডি। এটা আমাদেরকে বের করতে হবে, এবং বলে দিয়েছে ব্যাসার্ধ হচ্ছে 10, মানে ও থেকে এ পর্যন্ত। আমি এর সাথে যদি ও যুক্ত করে দিই, তাহলে এইটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। আর এটা হচ্ছে গোটাটা, এবিটা গোটাটা যদি 12 হয়, তাহলে এটা কিন্তু 6 হবে, আর এটা 6 হবে। কেন জানি যে কেন্দ্র থেকে যদি এর দূরত্ব বের করা হয়, জ্যায়ের দূরত্ব, তাহলে সেই জ্যাটাকে কিন্তু দুটি সমান ভাগে ভাগ করে, সেই জন্য এটাও 6 হবে, এটাও 6 হবে। যেহেতু জ্যায়ের দৈর্ঘ্যটা বলেছে 12 সেন্টিমিটার, এইখান থেকে আমরা কি করব, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ওডির মানটা বের করব, তাহলে আমরা কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা পেয়ে যাব। সেটাই আমরা এখানে করেছি। দেখো এখানে প্রথমে বলেছি যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তে এবি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে জ্যাটার দৈর্ঘ্য আমরা 12 সেন্টিমিটার কেজি। বৃত্তে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, ব্যাসার্ধটা হচ্ছে 10 সেন্টিমিটার, এবং ওডিটা কি হলো, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। অ্যাকচুয়ালি দূরত্ব মানে কি, এখানে লম্ব দূরত্ব বোঝাই, দূরত্ব বলতে লম্ব দূরত্ব, সেই জন্য আমি ব্র্যাকেটে লম্ব লিখে দিয়েছি। তাহলে ও এ ডি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এই ও এ ডি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যার ওয়েটা হচ্ছে তোমার ব্যাসার্ধ সমান 10 সেন্টিমিটার, এবং এডিটা হচ্ছে গোটা জ্যাটার অর্ধেক, AB/2 মানে 12/2 সমান হচ্ছে 6 সেন্টিমিটার। সেই এডিটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। তাহলে আমাকে কি করতে হবে, ওডির মান বের করতে হবে। ওডির মান মানে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি কি, ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান হচ্ছে এবি ও স্কোয়ার, মানে কি ভূমি তার, এটা হচ্ছে তোমার ভূমি, এটা যদি লম্ব হয় তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার সমান হয় অতিভুজ স্কোয়ার। সেটাই আমরা লিখেছি যে ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার হচ্ছে সমান ও স্কোয়ার। তাহলে ওডির মানটা আমরা বের করব। এডির মানটা কত, এডির মানটা 6, এডির মানটা 6 তার স্কোয়ার প্লাস 10 তার স্কোয়ার। তাহলে ওডি সমান কি হচ্ছে, এদিকে 10 স্কোয়ার ছিল
এখানে 6 স্কোয়ারটা ডান দিকে চলে গেল, তাহলে কি 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100 আর 6 স্কোয়ার মানে হচ্ছে 36, তাহলে 100 থেকে 36 বিয়োগ করলে হয় 64। তাহলে ওডি সমান হচ্ছে কি √64, √64 মানে কি 8। তাহলে আমরা 8 পেয়ে গেলাম কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। তাহলে কি আমরা উত্তরে কি লিখব, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা উত্তরটা করব। এরপর আমরা পরের অঙ্কতে যাব। দেখো এখানে কি বলেছে, বলেছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দুটো ঘনক আছে, তাদের আয়তনের অনুপাত বলে দিয়েছে। আয়তন অনুপাত কি? তাহলে আয়তনের অনুপাত যদি 1:8 বলে, 1:8 যদি বলে, তাহলে আমরা ধরতে পারি যে দুটি ঘনক আছে, একটা ছোট ঘনক একটা বড় ঘনক। তাহলে আমরা ঘনকটির আয়তন যথাক্রমে ধরতে পারি AQ আর 8AQ। কেন, যে কোনো জায়গায় যখন আমাদের অনুপাত বলে দেয়, যেমন 1:8 যদি বলে দেয়, আমরা সবসময় কিন্তু x আর একটা আমি 8x ধরতে পারি, একটা x আর একটা x। এখানে কি যেহেতু আয়তন বলে দিয়েছে, সেই জন্য আমি আগের থেকে তার কিউ করে দিচ্ছি, মানে কি দুটোর সাথে x³ বা AQ এখানে যুক্ত করা হয়েছে। তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে AQ আর একটা হচ্ছে 8AQ, AQ ঘন একক এবং 8AQ ঘন একক। ছোট ঘনকের তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? ছোট ঘনক যেটা হচ্ছে ছোট, সেটা বাহুর দৈর্ঘ্য কত হবে? এই আয়তনটাকে যদি আমি ঘনমূল করি, তাহলে আমি বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে এখানে কি করছি, Q√AQ, AQ হচ্ছে ছোট ঘনকটার আয়তন। তাহলে Q√AQ মানে কি 3টে A থেকে আমার একটা A আসবে, তাহলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে A। আমি ওই জন্যে AQ ধরেছিলাম। তার বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? Q√8AQ, Q√8AQ মানে কি, এখানে 8-এর ঘনমূল কত? 2, আর AQ এর ঘনমূল হচ্ছে কিন্তু A, তাহলে সেই জন্য হয়ে যাচ্ছে 2A। তাহলে আমরা ছোট ঘনকটার বাহুর দৈর্ঘ্য পেলাম A, আর বড় ঘনকটার বাহুর দৈর্ঘ্য পেলাম 2A একক। এখন ছোট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রে কি হবে? সমগ্রতল কি হবে? তাহলে সমগ্রতল কি হয়? 6 × বাহুতার স্কোয়ার, মানে বাহুতার স্কোয়ার 6 × বাহুতার, মানে 6টা তল আছে, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কত? A², সেই জন্য 6 × A²। তাহলে এখানে 6 আর কি হয়, এখানে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য ছোটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে A, যেটা আমরা বের করেছিলাম 6 × A²। তাহলে বড় ঘনকের ক্ষেত্রফল কত হবে? বড় ঘনকের ক্ষেত্রফল 6 × 2A তার স্কোয়ার। কেন, বড় ঘনকটার আমরা বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম 2A, তাহলে 6 × 2A তার স্কোয়ার মানে 6 × 4A², দ্যাট ইজ ইকুয়াল টু 4×24 A²। তাহলে এটা পাওয়া গেল 24A², আর এটা পাওয়া গেল 6A² সমগ্র। তাহলে আমরা বলতে পারি ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? 6A² অনুপাত 24A²। এখানে আমরা 6A² পেয়েছি ছোট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আর বড় ঘনকের ক্ষেত্রফল হচ্ছে 24A²। তাহলে 6A² অনুপাত 24A²। তাহলে আমরা A² কেটে যাবে, তারপরে এটাকে 6 অনুপাত 24 হবে। এটাকে তুমি আবার যদি তুমি 6 দিয়ে ভাগ করো উভয় পক্ষে, তাহলে কি হবে? 6 × 6 4×24, তাহলে 1:4। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল পাওয়া গেল 1:4। তাহলে বোঝা গেছে। এরপর আমরা পরের অঙ্কতে যাব। দেখো পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদের হার কত আমাদেরকে বের করতে বলেছে। এইটা হচ্ছে তোমার 400 টাকা হচ্ছে তোমার আসল, যেটা কত বছরের জন্য? 2 বছরের জন্য রাখা হয়েছে, এবং তারপরে সমূল
সমূল চক্রবৃদ্ধিটা হচ্ছে তোমার 441 টাকা। তাহলে 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা আমরা যদি আসলটা যদি পি ধরি সমান 400 টাকা, সময়টা এন যেটা 2 বছর বলে দিয়েছে এখানে, চক্রবৃদ্ধি সুদের হারটা আর সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা একটা জানি যে পি টাকার এন বছরে সমূল চক্রবৃদ্ধি হয় পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন, যেখানে পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে সুদের হার এবং এনটা হচ্ছে বছর। তাহলে এখানে আমরা এই যে শর্ত অনুসারে আমরা এটা বলতে পারি যে পি ইন্টু, তাহলে পি ইন্টু কত হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হারটা কত, এখানে চক্রবৃদ্ধি সুদের হারটা হচ্ছে তোমার সমূল চক্রবৃদ্ধিটা হচ্ছে 441, এটা তোমার হচ্ছে কি 400, এটা হচ্ছে 1+r/100 হোল টু দি পাওয়ার কত 2। তাহলে এইটাকে আমরা এখানে লিখেছি, শর্তানুসারে লিখেছি 400 ইন্টু 1+r/100 হোল স্কোয়ার সমান হচ্ছে 441। এরপরে 1+r/100 তার হোল স্কোয়ারটা বাঁ দিকে রেখেছি, এই 400টাকে ডান দিকে পাঠালে কি ভাগ হয়ে যাবে, তাহলে এখানে ডান দিকে লিখেছি 441/400। তারপরে কি হচ্ছে উভয় পক্ষকে আমরা বর্গমূল করে দিয়েছি, উভয় পক্ষ বর্গমূল করে দিয়েছি। তাহলে উভয় পক্ষ যদি বর্গমূল করা হয় তাহলে এই যে 1+r/100 তার স্কোয়ার যেটা থাকে সেটা কিন্তু স্কোয়ারের সাথে বর্গমূলটা কিন্তু ক্যান্সেল হয়ে গেলে কি শুধুমাত্র 1+r/100 থাকে, সেটা এখানে 1+r/100 লিখেছি। আর ডান দিকে বর্গমূল যদি করা হয় √441/400, 441-এর বর্গমূল হয় 21, 21 গুণিত 21 সমান হচ্ছে 441, সেই জন্য 21 লিখেছি। আর নিচে 400-র বর্গমূল হচ্ছে 20, তাহলে 21/20। এরপরে তাহলে আমরা বাঁ দিকে r/100টা রেখেছি, এই 1টাকে আমি ডান দিকে পাঠিয়ে দিয়েছি, তাহলে কি ডান দিকে গেলে 21/20 -1, তাহলে এটা লসাগু করলে 20 হবে, তাহলে 21 - 20 সমান 1/20। তাহলে আর এর মানটা হবে এই 100টা যদি ওইদিকে পাঠানো হয় তাহলে গুণ হয়ে যাবে, তাহলে গুণিত 100 ভাজিত 20, তাহলে 100কে যদি 20 দিয়ে ভাগ করে তাহলে 5 হবে, তাহলে কত আর এর মানটা কত হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি যে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5 টাকা। তাহলে বোঝা গেছে কীভাবে আমরা চক্রবৃদ্ধি সুদের হারটা আমরা বের করলাম। এরপর আমরা পরের অঙ্কতে যাব। দেখো 5-এর দাগের অঙ্কটা এখানে কি বলেছে যে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। দেখো ক্রমিক সমানুপাতিটা আমরা জানি যে যদি a b c d e এইভাবে যদি চলতে থাকে, এগুলো যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা কি লিখতে পারি, a/b সমান b/c সমান c/d সমান d/e, এইভাবে চলতে থাকবে। তাহলে এইভাবে কিন্তু লাগে কেমন বলে a/b, মানে এখানে b এর সাথে এখানে মিল হয়ে যাচ্ছে, এইখানে যেটা বিটা থাকবে এখানে একটা বিটা থাকবে, আর এখানে যেটা সিটা থাকবে এখানেও সিটা থাকবে, এখানে ডি হলে এর ডি এখানেও ডি হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্রমিক সমানুপাতিগুলো লিখি। তাহলে আমরা কি x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে কি লিখতে পারি, তাহলে x অনুপাত 12 সমান 12 অনুপাত y সমান y অনুপাত 27, মানে x/12 সমান 12/y সমান y/27, এইভাবে লিখতে পারবো যদি x 12 y 27 যদি ক্রমিক সমানুপাতি হয়। এরপর আমরা প্রথম দুটো না শেষ দুটো দ্বিতীয়টা এবং তৃতীয়টা, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতটা যদি নিই, দ্বিতীয় এবং তৃতীয় যদি অনুপাতটা নিই তাহলে কি লিখতে পারি, দেখো এখানে 12/y আছে আর সমান হচ্ছে y/27, তাহলে এটা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে এদিকে y গুণ করলে y স্কোয়ার আর এদিকে 12 গুণিত 27, তাহলে y সমান কত হচ্ছে √12 গুণিত 27। এই 12টাকে আমি ভেঙে দিয়েছি কি 12টাকে ভেঙে দিয়েছি 4 গুণিত 3, আর 27টাকে ভাঙা হয়েছে 3 গুণিত 9,
এরপর দেখো এই 4 থেকে একটা 2, 4-এর বর্গমূল হচ্ছে 2, আর এই দুটো 3 থেকে একটা 3, আর এই 9-এর থেকে আসছে একটা 3, তাহলে কি হচ্ছে 2 গুণিত 3 গুণিত 3 মানে হচ্ছে 18। তাহলে ওয়াইয়ের মানটা পাওয়া যাচ্ছে কত? 18। তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে এলাম। এরপর আমরা প্রথম যে দুটো অনুপাত আছে সেই দুটো অনুপাত থেকে আমরা সমান করছি। প্রথম ও দ্বিতীয় অনুপাত থেকে কি পাচ্ছি আমরা? দেখো x/12 সমান x/12 সমান 12/y সমান হচ্ছে কি, এবার কোণাকুণি যদি গুণ করি তাহলে x গুণিত y সমান হচ্ছে 12 গুণিত 12। তাহলে x গুণিত y সমান কত হলো? 12 গুণিত 12। আর x গুণিত কত? y এর মানটা আমরা কত পেয়েছি? এই y এর মানটা তোমার পাওয়া গেছে 18। তাহলে 18টা মানটা বসিয়ে দিলাম এখানে। তাহলে x গুণিত 18 সমান হচ্ছে 12 গুণিত 12। তাহলে x সমান কি হচ্ছে? 12 গুণিত 12 ভাজিত 18, মানে 18টা ওইদিকে গেলে ভাজিত হয়ে যাচ্ছে। এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে প্রথমে 6 দিয়ে কাটাতে হয়, 6 3 18, আর 6 2 গুণে 12 হচ্ছে, আর 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হচ্ছে। তাহলে উপরে 4 গুণিত 2 সমান হচ্ছে 8। তাহলে x এর মানটা কত পাওয়া যাচ্ছে? 8 পাওয়া যাচ্ছে। তাহলে অতএব আমাদেরকে x ও y এর মানটা বের করতে বলেছে, সেই জন্য x এর মানটা হচ্ছে 8 এবং y এর মানটা হচ্ছে 18। এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরের অঙ্কতে যাব। দেখো পরের যে অঙ্কটা বলেছি সেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে একটা ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু। তাহলে সিটা হচ্ছে কেমন? বৃত্তে অবস্থিত, অ্যাকচুয়ালি বৃত্তের উপরে অবস্থিত একটি বিন্দু, সিটা এখানে বিন্দু বলেছে। এবং ও বি সি সমান 60 ডিগ্রি, ও বি সি সমান 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি বলেছি। এবং ও সি এ সমান কত? মানে ও সি এ এটা সমান কত আমাদেরকে বের করতে হবে। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, যে এবিটা হচ্ছে তোমার ব্যাস এবং সি হচ্ছে বৃত্তের উপর একটা অবস্থিত বিন্দু, এবং ও বি সি মানে এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি। আমাকে এই কোণটা বের করতে হবে, মানে তার আগে আমাকে এগুলোকে যুক্ত করতে হবে। এগুলো যদি যুক্ত করি তাহলে কি ও সি এ মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সেটা আমরা দেখো কিভাবে বের করি। প্রথমে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস, তাহলে এবিটা আমরা ব্যাস লিখলাম, যেটা বলে দিয়েছে সেগুলো প্রথমে আমরা লিখব। এবং ও বি সি সমান 60 ডিগ্রি, এবং যেটা বলে দিয়েছে ও বি সি সমান 60 ডিগ্রি সেটা বলে দিয়েছে। এরপর দেখো ও বি সি মানে কোনটা? এই ও বি সি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে? দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, ওবিটা হচ্ছে ব্যাসার্ধ এবং ওসিটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা তোমার যদি ভূমির কোণ, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কিন্তু এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা, তাহলে এটা কোণ হলে এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে। বোঝা গেছে? তাহলে ওবি সমান ওসি, তাহলে কি ও বি সি হয়ে গেল একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এইটা যেহেতু 60 ডিগ্রি বলে দিয়েছে তাহলে এই কোণটাও তোমার 60 ডিগ্রি। সেটাই আমরা এখানে লিখেছি যে ও বি সি এর ওবি সমান ওসি, উভয়ই কি ব্যাসার্ধ, দুটোই ব্যাসার্ধ। তাহলে কি ওসিবি মানে হচ্ছে এই কোণটা সমান হচ্ছে কি ওবিসি, সেটা হচ্ছে ওবিসি লিখেছি। এবং ওবিসির মানটা কত বলে দিয়েছে? ওবিসির মানটা 60 ডিগ্রি বলে দিয়েছে, সেটা লিখেছি। তাহলে ওসিবির মানটা কত হয়ে গেল? 60 ডিগ্রি। তাহলে ওসিবির মানটা আমার 60 ডিগ্রি পাওয়া গেল। আবার কি এসিবি হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ। হ্যাঁ, এটা একটা যেহেতু ব্যাস বলে দিয়েছে, এবি যেহেতু একটা ব্যাস বলে দিয়েছে, তাহলে কি এখানে এসিবি এই গোটা কোণটা কিন্তু হচ্ছে কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যদি হয় তাহলে কত হয়? অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কী হয়? 90 ডিগ্রি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু 90 ডিগ্রিতে হয় তাহলে এসিবিটার মানটা কত হয়েছে? 90 ডিগ্রি। আর এসিবি মানটা কোনটা? এসিবি গোটা কোনটা সেটা দুটো পার্টে যদি ভাগ করে দিই, একটা হচ্ছে ওসিবি আর একটা হচ্ছে ওসিএ। ওসিবি আর ওসিএ
এখানে আমরা দুটো পাটা ভাগ করলে ওসি এ আর ওসি বি। ওসি বির মানটা তো আমরা 60 ডিগ্রি পেয়ে গেছি আগে, তাহলে ওসি এর মানটা কত হচ্ছে, তাহলে ওসি এ প্লাস 60 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ওসি এ সমান হচ্ছে কি 90 মাইনাস 60 সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে যেটা মানটা বের করতে বলেছিল ওসি এর মানটা, সেটা কত পাওয়া গেল, 30 ডিগ্রি পাওয়া গেল। তাহলে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরের অঙ্কতে যাব। দেখো এখানে কি বলেছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, প্রতিটি ধারের, একটি ঘনকের ধারের দৈর্ঘ্য মানে একটি বাহুর দৈর্ঘ্য, এটা ঘনক বলেছে, প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, শতকরা কত বৃদ্ধি, আমাকে শতকরা কত বৃদ্ধি সেটা কিন্তু বের করতে হবে। প্রতিটি ধারের দৈর্ঘ্য শতকরা যদি এখানে 50 বৃদ্ধি পায়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা শতকরা বৃদ্ধি পাবে। তাহলে সমগ্রতলে এখানে একটা ধরো ঘনক এরকম থাকে, তোমরা জানো যে ঘনকটা কেমন থাকে, এইভাবে একটা আয়তঘনক। এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এখানে এ, সেটা আমরা ধরে নিচ্ছি প্রথমে ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 6 ইন্টু এ স্কোয়ার। এখানে 4টা তল, তো 6টা তল, তো 6টা তলের প্রত্যেকটারই বাহু, প্রত্যেকটারই কিন্তু ক্ষেত্রফল এ স্কোয়ার। তাহলে 6টা তলের, সেই জন্য 6 এ স্কোয়ার। এরপরে বলেছে 50% বৃদ্ধি পেলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে। তাহলে 50% যদি বৃদ্ধি পায়, তাহলে প্রথমে ছিল এ, তার সাথে যোগ হয়েছে এর 50%, তাহলে কি এ প্লাস এ ইন্টু 50/100। তাহলে 50/100 মানে কি, 50কে যদি 50 দিয়ে 100কে ভাগ করলে 2 হয়, তাহলে এ প্লাস a/2, লসাগু করলে 2a প্লাস এ সমান হচ্ছে 3a/2। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হয়ে গেল, 3a/2, মানে আগে ছিল এ, এখন হয়ে গেল 3a/2। এখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কি হবে, এখন কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফলটা হয়ে যাবে কি 6 ইন্টু বাহু তার স্কোয়ার। তাহলে 6 ইন্টু 3a/2 তার স্কোয়ার, তাহলে 6 ইন্টু 3a তার স্কোয়ার মানে কি 9a স্কোয়ার বাই 4। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 27a স্কোয়ার বাই 2। এখানে কত বলছে 27a স্কোয়ার বাই 2 বর্গ একক। তাহলে 27 স্কোয়ার বাই 2 হয়ে যাচ্ছে। এরপর আমরা কি করছি, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে, আগে ছিল কত, আগে ছিল তোমার 6 স্কোয়ার, আগে ছিল তোমার 6 স্কোয়ার, আর এখন হয়ে গেল 27 স্কোয়ার বাই 2। তাহলে কি, তাহলে বৃদ্ধি কতটুকু, 27 স্কোয়ার বাই 2 মাইনাস 6 স্কোয়ার। তাহলে 27 স্কোয়ার বাই 2 মাইনাস 6 স্কোয়ার সমান কত হচ্ছে, লসাগু করলে 2, 27 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, দুইটা গুণ হয়ে গেল 12 স্কোয়ার হয়ে গেল, তার মানে কত হচ্ছে 15 স্কোয়ার বাই 2 বর্গ একক। এরপরে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কী হবে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হচ্ছে, সমগ্রতলের শতকরা বৃদ্ধি কত, শতকরা বৃদ্ধি হচ্ছে এখানে বৃদ্ধি বাই পূর্বের ক্ষেত্রফল গুণিত 100। শতকরা বৃদ্ধির ফর্মুলা হচ্ছে কি, যে বৃদ্ধি কতটুকু বাড়ছে ভাজিত পূর্বের ক্ষেত্রফল গুণিত 100, এত পার্সেন্ট। তাহলে বৃদ্ধিটাকে যদি পূর্বের ক্ষেত্রফল দিয়ে ভাগ করা বা 100 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু শতকরা বৃদ্ধি পাওয়া যায়। তাহলে পূর্বের ক্ষেত্রফল কত, বৃদ্ধিটা কত হয়েছে 15 স্কোয়ার বাই 2, এখানে আমাদের 15 স্কোয়ার বাই 2 হয়েছে বৃদ্ধিটা। তাহলে 15 স্কোয়ার বাই বৃদ্ধিটা লিখেছে, নিচে পূর্বের ক্ষেত্রফল কত ছিল 6 স্কোয়ার গুণিত 100। তাহলে 15 স্কোয়ার বাই নিচে 2 লিখলাম, নিচে 6 স্কোয়ার ছিল। এরপরে যদি কাটাকাটি করো, এখানে গুণিত 100 আছে, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কত 5 ইন্টু 25% মানে 75%। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলে বৃদ্ধি হচ্ছে কত 75%। তাহলে আশা করি বোঝা গেছে। এরপরে আমরা পরের অঙ্কতে যাব।
পরের অঙ্কটা বলেছে 8-এর দাগেরটা, সেটা হচ্ছে সমাধান করতে হবে। 2x + 1 ব্র্যাকেটের মধ্যে প্লাস 3/2x + 1 সমান 4, যেখানে x নট ইকুয়াল টু -1/2। এই সমস্ত অঙ্কর ক্ষেত্রে আমাদের এই 2x + 1 সমান a যদি আমরা ধরে নিই তাহলে অঙ্কটা একটু সহজ হয়ে যাবে। সেই জন্য এখানে কী গেল, 2x + 1 সমান আমরা a ধরে নেব। তাহলে প্রদত্ত সমীকরণটা কি হবে, এখানে 2x + 1 এর জায়গায় a, এর এখানে 2x + 1 এর জায়গায় a, তাহলে মানে কি a + 3/a সমান ডান দিকে হচ্ছে 4। আমরা যদি লসাগু করি তাহলে a² + 3 সমান হচ্ছে 4। এবারে যদি কোনাকুনি গুণ করে দিই, এখানে 1 আছে, তাহলে এটা কি 4 এর সাথে গুণ হবে, এই 1টা a² + 3 এর সাথে গুণ হবে। তাহলে কি a² + 3 সমান হচ্ছে 4a, a², এই 4 এটা যদি বাঁ দিকে নিয়ে আসো তাহলে কি -4a + 3 সমান হচ্ছে 0। এবং এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কত হচ্ছে, তাহলে এটাকে 4টাকে আমি -3a -a তে ভেঙে দিলাম আর +3a। তাহলে এই দুটোর থেকে যদি আমরা কমন নিই, a কমন যাবে, তাহলে এই যদি কমন নাও তাহলে a -3 থাকবে। আর এই দুটোর থেকে যদি আমরা কমন নিই, -1 কমন নিতে হবে, তাহলে a -3 থাকছে। তাহলে এখানেও a -3 থাকছে, এখানেও a -3 থাকছে। তাহলে a -3তে আমরা কমন নিয়ে নিলাম, a -3টা কমন নিলাম, a -3 কমন নিলে এখানে কে পড়ে থাকছে a, আর এখানে -1, সেটাই আমরা লিখেছি a -1 সমান 0। তাহলে দুটো ফ্যাক্টর পাওয়া গেল, একটা হচ্ছে a -1 আর একটা হচ্ছে a -3। এখান থেকে আমরা বলতে পারি হয় a -3 = 0 অথবা a -1 = 0। দুটো যদি 0 হয় তো অবশ্যই 0 হবে, এটা একটা তো অবশ্যই 0 হবে, নাহলে 0 কী করে হচ্ছে। তাহলে হয় a -3 যদি 0 হয় তাহলে কি এর মানটা কত, 2x + 1 -3 = 0, তাহলে 2x - 2 সমান 0। তারপর আমরা 2x সমান 2 আর x সমান কত হচ্ছে 2/2 সমান হচ্ছে 1। তাহলে x এর মানটা আমি এক্ষেত্রে কত পাওয়া যাচ্ছে, 1 পাওয়া যাচ্ছে। পরের ক্ষেত্রে যদি আমরা দেখি যে a -1 সমান যদি 0 হয় তাহলে কি 2x + 1 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x এখানে +1 -1 কেটে গেল, 2x সমান তাহলে 0, তাহলে x সমান কি 0/2 মানে 0। তাহলে আমরা সমাধান যেটা পাচ্ছি সেটা x এর মান দুটো পাওয়া যাচ্ছে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, সেটা একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। তাহলে আশা করি বোঝা গেছে অঙ্কগুলো কিভাবে করা হলো।